আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। নতুন ক্ষেপণাস্ত্র ছুড়ে শত্রুদের প্রতি হুঙ্কার কিমের। এরপর জানিয়ে দিব সিরিয়ায় ত্রাণের আড়ালে অস্ত্র পরিবহন করছে ইরান। এরপর জানিয়ে দিব এটি একটি ভিন্ন ভারত, চীনকে জয়শঙ্করের সতর্কবার্তা। এরপর জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ সরকারের ব্যাপক অন্তর্দ্বন্দ্ব এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। চীনের খপ্পর থেকে যে কারণে তাইওয়ানকে রক্ষা করার দরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। নতুন ক্ষেপণাস্ত্র ছুড়ে শত্রুদের প্রতি হুঙ্কার কিমের। নতুন সলিড ফুয়েল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে শত্রুদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন রয়টার্স। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার মাঝেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তর কোরিয়া। সকালে এটি কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী সাগরে আঘাত হানে। এতে জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোকাইডোতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে অবশ্য এই নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে। নতুন এ আইসিবিএম এর নাম হোয়াংস 18। দেশের পারমাণবিক পাল্টা আক্রমণ ক্ষমতাকে ব্যাপকভাবে বাড়াতে এই পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। রয়টার্স বলছে, অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিজেই তত্ত্বাবধান ও পরিচালনা করেন কিম জং উন। পরে তিনি শত্রুদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নতুন এই ক্ষেপণাস্ত্র শত্রুদের স্পষ্টভাবে নিরাপত্তা সংকটের সম্মুখীন করবে। একই সঙ্গে নিজেদের বিবেকহীন চিন্তা ভাবনা ও বেপরোয়া কাজগুলো পরিত্যাগ না করা পর্যন্ত ক্রমাগত মারাত্মক এবং আক্রমণাত্মক পাল্টা পদক্ষেপ গ্রহণের মাধ্যমে শত্রুদের মধ্যে চরম অস্বস্তি ও ভয়াবহ আতঙ্ক সৃষ্টি করা হবে। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি বৃহস্পতিবার স্থানীয় সময় 7:23 দিকে রাজধানী পিয়ংইয়াং এর নিকটবর্তী একটি অবস্থান থেকে উৎক্ষেপণ করা হয়েছে। জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে, মধ্যবর্তী পাল্লার বা তার বেশি হলে সন্দেহ করা ক্ষেপণাস্ত্রটি সমুদ্রে পড়ার আগে কেন্দ্রীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী জলসীমার দিকে উড়েছিল। জাপান জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি পানিতে পড়ছে। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি দেশটি। সিরিয়ায় ত্রাণের আড়ালে অস্ত্র পরিবহন করছে ইরান। ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ায় ত্রাণ পরিবহনের জন্য ব্যবহৃত ফ্লাইটে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে ইরান। সিরিয়া, ইরান, ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর 9টি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র মতে, ইরানের এসব অস্ত্র পাঠানোর লক্ষ্য ছিল সিরিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিরক্ষা এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে শক্তিশালী করা। 6 ফেব্রুয়ারি সিরিয়ার উত্তরাঞ্চল ও তুরস্কে ভূমিকম্পের পর ইরান থেকে কয়েকশো সিরীয় শহর আলেপ্পো, দামেস্ক এবং লাতাকিয়া বিমানবন্দরে সরবরাহ নিয়ে অবতরণ শুরু করে। সূত্র জানায়, এসব ফ্লাইট 7 সপ্তাহ ধরে ওঠানামা করছে। জাতিসংঘের মতে, ভূমিকম্পে সিরিয়ায় 6,000-এর বেশি মানুষ মারা গেছে। দুটি আঞ্চলিক ও পশ্চিমা গোয়েন্দা সূত্র জানিয়েছে, সিরিয়ায় ইরানের পাঠানো সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে যোগাযোগের উন্নত সরঞ্জাম, রাডার, ব্যাটারি ও ইরানের পক্ষ থেকে দেওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ। ত্রাণের ফ্লাইটের সামরিক সরঞ্জাম পাঠানোর অভিযোগের বিষয়ে নিউ ইয়র্কে জাতিসংঘে ইরান মিশর দাবি করছে এই অভিযোগ সত্য নয়। সিরিয়ার সরকার মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। আঞ্চলিক সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েল দ্রুত সিরিয়ায় ইরানের অস্ত্রের প্রবাহ সম্পর্কে জানতে পারে এবং এগুলো ধ্বংস সর্বাত্মক অভিযান চালায়। ইসরায়েলি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ইয়োশি কুপার ওয়াসার বলেছেন, ইসরায়েলি বিমান হামলা খুব সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের উপর নির্ভর চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানতো কোন কোন ট্রাককে
লক্ষ্যবস্তু করতে হবে। একটি আঞ্চলিক সূত্র জানিয়েছে, ত্রাণ সহায়তার আড়ালে অস্ত্রের চালান নিয়ে দুটি ইরানি কার্গো বিমান অবতরণ করার কয়েক ঘন্টার মধ্যে আলেপ্পোর রানওয়েতে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দুটি পশ্চিমা গোয়েন্দা সূত্র ও বিষয়টি নিশ্চিত করেছে। এটি একটি ভিন্ন ভারত, চীনকে জয়শঙ্করের সতর্কবার্তা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, কয়েক দশক ধরে ভারতের বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে যারা লিপ্ত তারা এখন জানে এটি একটি ভিন্ন ভারত। তিনি জোর দিয়ে বলেন, আজ দেশটি জাতীয় নিরাপত্তা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে চীন ও পাকিস্তানকে প্রতিরোধ করতে সক্ষম। বুধবার উগান্ডায় ভারতীয়দের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। ভারত সীমান্তের যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয় সে সম্পর্কে বলতে গিয়ে জয়শঙ্কর আরো বলেন, আজ মানুষ একটি ভিন্ন ভারত দেখছে যা দাঁড়াতে সক্ষম। ভারত তার জাতীয় নিরাপত্তা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে, তা উরি হোক বা বালাকোট। চীনের সঙ্গে সীমান্তের চ্যালেঞ্জ নিয়েও কথা বলেছেন জয়শঙ্কর। তিনি বলেন, ৩ বছর ধরে চুক্তি লঙ্ঘন করে সীমান্তে চীনারা বিশাল সামরিক মহড়া ঘটায়। আজ ভারতীয় সামরিক বাহিনী অনেক শক্তিশালী দাবি করে তিনি আরো বলেন, তাদের অনেক উচ্চতায় এবং খুব কঠিন পরিস্থিতিতে মোকাবেলা করা হয়েছে। জয়শঙ্কর বলেন, ভারতীয় সামরিক বাহিনীর অবস্থা অতীতের যে কোনো সময় থেকে আলাদা, কারণ ভারতীয় সৈন্য এখন পরিপূর্ণ, তাদের সঠিক সরঞ্জাম ও অবকাঠামো রয়েছে। তিনি স্বীকার করেছেন, চীন সীমান্তে আরো অবকাঠামো উন্নয়ন কাজ করতে হবে, কারণ অতীতে আমরা এটি অবহেলা করছি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, এটি একটি ভিন্ন ভারত যা তার স্বার্থের জন্য দাঁড়াবে এবং বিশ্ব এটি স্বীকার করবে। বর্তমান সময়ে ভারতের নীতিগুলো বহির্বিশ্বের কোনো চাপ দ্বারা প্রভাবিত হবে না বলে দাবি করেন তিনি। এটি আরো স্বাধীন ভারত। ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ সরকারের ব্যাপক অন্তর্দ্বন্দ্ব। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের অতি গোপন গোয়েন্দা তথ্য ফাঁসের ঘটনা নিয়ে আলোচনা সমালোচনা এখনো শেষ হয়নি। এর মধ্যেই নতুন করে আরো 27 পৃষ্ঠার নথি অনলাইনে ছড়িয়ে পড়েছে। এসব নথি ও মার্কিন গোয়েন্দা সংস্থার নতুন প্রকাশে আসা নথিতে রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে ব্যাপক ও গভীর অন্তর্দ্বন্দ্ব রয়েছে বলে উঠে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইম নথিগুলো পর্যালোচনা করে এমন দাবি করেছে। গত সপ্তাহে অনলাইনে ছড়িয়ে পড়া 53 পৃষ্ঠার মধ্যে এসব নথি ছিল না। নতুন নথিগুলোকে ইউক্রেন যুদ্ধ নিহত ও আহতদের সংখ্যা নিয়ে রাশিয়ার গোয়েন্দা সংস্থার সঙ্গে দেশটির সরকারের দ্বন্দ্বের চিত্র উঠে এসেছে। এতে যুদ্ধে রুশ ক্ষয়ক্ষতির পরিমাণ গোপন করার জন্য সেনাবাহিনীকে অভিযুক্ত করা হয়েছে। নতুন নথিগুলোর রুশ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর অনুপ্রবেশের আরো বিস্তারিত চিত্র পাওয়া গেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, এই অনুপ্রবেশের গভীরতা পূর্বের অনুমানের চেয়ে অনেক বেশি। এক নথিতে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ইউক্রেনের রুশ হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করার জন্য অভিযুক্ত করেছে দেশটির প্রধান অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস। রুশ গোয়েন্দা সংস্থাটির অভিযোগ, সামরিক বাহিনীর অবকাঠামোতে ঊর্ধ্বতন স্তরে খবর পাঠানোর দুর্বলতা ও কর্মকর্তাদের ক্রমাগত অনাগ্রহের বিষয়টি উঠে এসেছে। নথিটি 28 ফেব্রুয়ারি নথিভুক্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এতে যুদ্ধের নিয়মিত হালনাগাদ তথ্য রয়েছে। ইলেকট্রনিক আড়িপাতার মাধ্যমে মার্কিন গোয়েন্দা সংস্থা এসব তথ্য সংগ্রহ করছে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন শ্রেণীতে বিভক্ত গোয়েন্দা নথির প্রতিটি তথ্য সংগ্রহের নতুন পদ্ধতি ও উপায়ের ইঙ্গিত দিচ্ছে। এসব নথিতে মানব উৎস থেকে সংগৃহীত তথ্যের পরিমাণ খুব কম, ফলে ধারণা করা হচ্ছে ফাঁসকারী ব্যক্তি আরো উচ্চতর গোপন নথির পূর্বেশাগাম রয়েছে। ফাঁস হওয়া নথিগুলোর বেশিরভাগ যোগাযোগে আড়িপাতার মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। নিউ ইয়র্ক টাইম বলছে, নথিগুলো একত্রে বিবেচনায় নিয়ে অনেক বিশ্লেষক মনে করেন 13 মাসের বেশি সময় ধরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব কারণে ইউক্রেনের সামরিক বিজয় নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। এগুলোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চীনের খপ্পর থেকে যে কারণে তাইওয়ানকে রক্ষা করা দরকার। চীন যদি তাইওয়ান দখল করার জন্য অভিযান চালায়, তাহলে তার প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র কি করবে কেউ জানে বলে মনে হচ্ছে না। দশকের পর দশক ধরে মার্কিন নেতারা এই প্রশ্নটি এড়িয়ে যাওয়ার জন্য তাদের সাধ্যমতো সবকিছুই করে গেছেন। কিন্তু গত বছরের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটনের কৌশলগত অস্পষ্টতা রক্ষার নীতি থেকে সরে এসে খুব খোলামেলা ভাবে বলেছেন,
তাইওয়ানে নজিরবিহীন হামলা হলে মার্কিন সেনাবাহিনী দ্বীপটির পাশে দাঁড়াবে। অবশ্য বাইডেন এসব কথা বলার প্রায় সঙ্গে সঙ্গেই হোয়াইট হাউসের কর্মকর্তারা পিছু হটে ঘোষণা করেন যুক্তরাষ্ট্র তাইওয়ান নীতি আগের মতোই আছে, সে নীতিতে কোনো পরিবর্তন আসেনি। 1960 সালের যুক্তরাষ্ট্র জাপান প্রতিরক্ষা চুক্তির শর্ত অনুযায়ী জাপানের ভূখণ্ড কখনো আক্রান্ত হলে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে নামতে হবে এবং জাপানকে সর্বাত্মক সহযোগিতা দিতে হবে। কিন্তু তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সে ধরনের কোনো চুক্তি নেই। তাই চীন যদি তাইওয়ানের হামলার সিদ্ধান্ত নিয়েই থাকে তাহলে যুক্তরাষ্ট্র কি প্রতিক্রিয়া দেখাবে তা নিয়ে দেশটিতে ভাবতে হবে। তবে কৌশলগত অস্পষ্টতা যদি চীনের তাইওয়ান হামলা ঠেকানোর হাতিয়ার হয়ে থাকে তাহলে সেই হাতিয়ার আজকের দিনে কতটা যথেষ্ট সেটি আসল প্রশ্ন। কারণ 1958 সালে তাইওয়ান প্রণালী সংকটের সময় কোয়েময় এবং মাতসু দ্বীপপুঞ্জে গোলাবর্ষণ করে তাইওয়ানকে চিয়াং কাইশেকের জাতীয়তাবাদীদের কাছ থেকে মুক্ত করার চেষ্টা করার সময় চীন যতটা শক্তিধর ছিল সে তুলনায় দেশটির শক্তি ও ক্ষমতা এখনো বহুগুণ বেশি। তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি ছিল এবং আমেরিকার নেতারা মূল ভূখণ্ডে পরমাণু হামলার জন্য তাইওয়ানকে চাপ দিয়েছিল।